হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের এক্সাম দিতে যাচ্ছ, তারা অবশ্যই কিন্তু এই জিকে রিভিশন সিরিজের যে ক্লাসগুলো চলছে প্রত্যেকটা অবশ্যই করে যাও কিন্তু, কেননা এখানে এমন ধরনের প্রশ্ন রাখা হচ্ছে যেখান থেকে তুমি জিকে একদম 100% কমন পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথম স্লাইডের কোশ্চেনগুলো। কি বলছে? প্রথম প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ বিন কাসিম ভারতে কাকে পরাজিত করেন? কালকেও দেখবে, কালকের যে সেটটা ছিল মানে 4 নম্বর যে ক্লাসটাই, সেই সেটেও কিন্তু এই ধরনের সুলতানি যুগের অনেক কটা প্রশ্ন ছিল কিন্তু 25টা। ঠিক আছে, আমি আরো কতগুলো নিয়েছি যাতে কিনা এখান থেকে আসা প্রশ্নের একটাও যাতে তোমার মিস না হয়ে যায়। ঠিক আছে, এবং এই জায়গাগুলো তোমরা জানো প্রতি বছর পরীক্ষায় এখান থেকে কোশ্চেন কিন্তু আসে। তো প্রথম প্রশ্ন কি বলছে, মোহাম্মদ বিন কাসিম ভারতে কাকে পরাজিত করেছিলেন? আচ্ছা, বিন কাসিম আমরা কালকে দেখেছিলাম 712 খ্রিস্টাব্দে কিন্তু ভারত আক্রমণ করেছিলেন, 712 এডিতে। এবং ভারত যখন আক্রমণ করেন তখন ও একজন হিন্দু রাজার উপর আক্রমণ করেন। হ্যাঁ, সেই হিন্দু রাজার নাম হলো দাহি। অপশন এ হলো এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসি তার পরের প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, সিরি ফোর্ট কে নির্মাণ করেছিলেন? অপশন দিয়েছে ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ তুগলক নাকি ইলতুৎমিশ। তো আমরা গতকালই যখন পড়াচ্ছিলাম তখনই এই সম্পর্কে তোমাদের বলে দিয়েছি। আশা করি তোমরা নিজেরাই একবার এর অ্যান্সারটা বলবে মুখে মুখে। গতকাল বলছিলাম আলাউদ্দিন খিলজির সময় সব থেকে বেশিবার কিন্তু মঙ্গল আক্রমণ হয়েছিল, এবং সেই মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য আলাউদ্দিন খিলজি একটা নতুন রাজধানী শহর তৈরি করেছিল যার চারপাশে পুরো দুর্গ দিয়ে ঘেরা ছিল। ঠিক আছে, এবং সেই যে জায়গাটা সেটা হলো সিরি ফোর্ট। সেই সিরি ফোর্টটা তাহলে কে নির্মাণ করেছিল? উত্তর হবে আলাউদ্দিন খিলজি, অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর। চলে আসছি তার পরের প্রশ্ন, আলাউদ্দিন খিলজির আমলে মঙ্গল আক্রমণ প্রতিহত করতে কোন দুর্গ নির্মিত হয়? এ তো এখনই পড়ে ফেলেছো, সিরি ফোর্ট। বারবার এই প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমির খসরু কোন সুলতানের দরবারের সাথে যুক্ত ছিলেন? আমির খসরু, আতে আমির আর আতেই আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখবে। অপশন এ হয়ে গেল এরও সঠিক উত্তর। তাহলে আমির খসরু, যাকে কিনা ভারতের কি বলে, তোতা পাখি বলে, তাই তো, এ কিন্তু ছিল আলাউদ্দিন খিলজির সহায় বা দরবারের সাথে যুক্ত ছিল। এর পরে বলছে যে ফিরোজ শাহ তুগলক, 4 দাগের প্রশ্ন কি বলছে, ফিরোজ শাহ তুগলক কোন বিখ্যাত স্তম্ভ দিল্লিতে স্থানান্তর করে? ফিরোজ শাহ তুগলক কিন্তু আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট একজন সুলতান। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এ কিন্তু তোমার অনেক ক্যানেল নির্মাণ করেছিল। হ্যাঁ, ক্যানেল, এটা একটু মনে রাখবে, ক্যানেল নির্মাণ করেছিল কিন্তু। হ্যাঁ, ক্যানেল মানে হলো খাল। ফিরোজ শাহ তুগলক এর জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রেখো নামটা। তাহলে ফিরোজ শাহ তুগলক কোন বিখ্যাত স্তম্ভ দিল্লিতে স্থানান্তর করেছিলেন? অশোক স্তম্ভ, স্তম্ভ অফ সমুদ্রগুপ্ত, স্তম্ভ অফ চন্দ্রগুপ্ত নাকি তুগলক স্তম্ভ? তাহলে এর উত্তর হলো অশোক স্তম্ভ। অপশন এ হলো সঠিক উত্তর। মোহাম্মদ ঘুরির পর, মোহাম্মদ ঘুরি আমি তো বলেছিলাম বিন কাসিমের পরে মোহাম্মদ ঘুরি এসেছিল আফগানিস্তান থেকে, এবং সে তার সাথে 4 জন দাস নিয়ে এসেছিল। একটা হলো কুতুবুদ্দিন আইবক, ইয়ালদাস কুবাচা আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। যার মধ্যে কুতুবুদ্দিন আইবককে রেখেছিল দিল্লিতে, এবং তারপরেই দিল্লিতে সুলতানি যুগের কিন্তু শুরু হয়েছিল। এই কনসেপ্টগুলো আমরা আগের দিন পড়েছি। তাহলে ভারতে মুসলিম শাসনের সূচনা হয়েছিল মোহাম্মদ ঘুরির পর কত সালে? তুমি বলবে যে 1206 সালে, কেননা 1206 সালেই আমাদের কুতুবুদ্দিন আইবক প্রথমে দাস বংশ বা আরেক নাম কি বলেছিলাম, মামলুক বংশের প্রতিষ্ঠা করেন। ফিরোজ শাহ তুগলক কোন কর পুনরায় আরোপ করেন? এই যে ফিরোজ শাহ তুগলক, যাকে একটু আগে খুব গুরুত্ব দিচ্ছিলাম, সে কিন্তু এই আবার পুনরায় আরোপ করছে। হ্যাঁ, বিন কাসিম কিন্তু প্রথম এই করটা আরোপ করেছিল ভারতীয়দের উপরে, জিজিয়া কর। কিন্তু পরবর্তীকালে
আকবর এই কর কিন্তু তুলে দিয়েছিল। তার পরবর্তীকালে তোমরা দেখো এটা তো অ্যাকচুয়ালি সুলতানি যুগ, তাহলে সুলতানি যুগে জিজিয়া কর কে পুনরায় আরোপ করেছিল? পুনরায় আরোপ করেছিল হলো তোমার ফিরোজ শাহ তুগলক। তাহলে অপশন বি হলো এখানে সঠিক উত্তর, তাই তো। চলে আসি তার পরের প্রশ্ন। আচ্ছা, আমি ওটা একটু কথা বলতে যাচ্ছিলাম যে জিজিয়া কর পরবর্তীকালে আবার আকবর কিন্তু বন্ধ করে দেয়, আবার ঔরঙ্গজেব কিন্তু আবার পুনরায় চালু করেছিল, ঠিক আছে। তাহলে তোমাকে দেখতে হবে সুলতানি যুগে পুনরায় চেয়েছে না হলো মুঘল যুগে পুনরায় চেয়েছে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। 7 দাগের প্রশ্ন কি বলছে? দিল্লির কুয়াত উল ইসলাম মসজিদ, ঠিক আছে, চরম ইম্পর্টেন্ট প্রশ্ন, চরম ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। কুয়াত উল ইসলাম মসজিদ বা আড়াই দিন কা ঝোপড়া, আর একটা প্রশ্ন হতে পারে আড়াই দিন কা ঝোপড়া, ঠিক আছে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসতেই পারে যখন তখন পুলিশের পরীক্ষায়, আড়াই দিন কা ঝোপড়া। তাহলে যদি বলে কুয়াতুল ইসলাম মসজিদ, একটা মসজিদ আর একটা জিনিস, দুটো জিনিসের নির্মাণ করেছেন, এটা আড়াই দিন কা ঝোপড়া আর একটা হলো কুয়াতুল ইসলাম মসজিদ, তার আমলে নির্মিত হয়েছিল। অপশন দিয়েছি ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, নাকি আলাউদ্দিন, নাকি বলবন। তার উত্তর হবে কি? কুতুবুদ্দিন আইবক, খুব ইম্পর্টেন্ট। আর আমরা জানি কুতুবুদ্দিন আইবক পোলো বা চেঙ্গন খেলতে গিয়ে কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান কিন্তু, ঠিক আছে। চলে আসি তার পরের প্রশ্ন। ফিরোজ শাহ তুগলক কতগুলো নতুন শহর তৈরি করেছিল? তুমি এখানে এক্সট্রা জিনিস লেখা দেখেই বুঝতে পারছো যে 4খানা নতুন শহর তৈরি করেছিল। কি কি? ফেরোজাবাদ, ফতেহাবাদ, জৌনপুর আর হিসার, এই 4খানা কিন্তু শহরের নির্মাণ করেছিল। অপশন আসতে পারে নিচের কোনটি ফিরোজ শাহ তুগলকের নির্মিত শহরগুলির মধ্যে একটি নয়? তাহলে সেক্ষেত্রে যেন তোমরা মানে অপশন টিক করতে পারো। কি কি? ফিরোজ শাহ তুগলকের নিজের নাম অনুসারে ফিরোজাবাদ, ফতেহাবাদ, জৌনপুর আর হিসার, মনে রেখো, হ্যাঁ। ইলতুৎমিশ কোন মুদ্রা চালু করেছেন? ইলতুৎমিশ, তাহলে কুতুবুদ্দিন আইবকের জামাতা ইলতুৎমিশ, তোমরা সবাই জানো। রুপি, টাকা, নাকি টঙ্কা ও জিতল, নাকি দিনার? উত্তর হবে টঙ্কা ও জিতল। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও, ঠিক আছে। চলে আসি তারপরের প্রশ্নে। বলছে যে রাজিয়া সুলতানা নিহত হন কোথায়? আমি বলেছিলাম রাজিয়া সুলতানা একমাত্র কিন্তু সুলতানি যুগের একমাত্র মহিলা শাসক, যিনি কি না ইলতুৎমিশের কন্যা ছিলেন এবং সুযোগ্য কন্যা হওয়ায় তাকে কিন্তু সিংহাসনে মানে উত্তরাধিকার ঘোষণা করে যাওয়া হয়। কিন্তু ইলতুৎমিশের মৃত্যুর পর তার ছেলেরা কিন্তু সিংহাসন আরোহণের জন্য সুলতানা রাজিয়ার সাথে কিন্তু বিট্রে করে, হ্যাঁ। এবং সুলতানা রাজিয়া যখন কিনা ইকতেদারদের যে বিদ্রোহ সেটা দমন করতে গেছিল, ফেরার পথে হরিয়ানার কৈথাল বলে একটা জায়গায় তাকে কিন্তু 40 চক্রকে পাঠিয়ে মেরে দেওয়া হয়েছিল। তাহলে এখানে কোথায় নিহত হন সেটা চেয়েছে, ঠিক আছে। তাহলে উত্তর দিল্লি, কৈথাল, নাকি লাহোর, না আজমির? এই যে এইটাই হলো সঠিক উত্তর, কৈথাল, হরিয়ানার কৈথাল, একটু মনে রেখো। হরিয়ানার নিকট একটা জায়গা হরিয়ানার কৈথালে কিন্তু একে মেরে দেওয়া হয়। বলবন কোন নীতি গ্রহণ করেছিলেন রাজকীয় মর্যাদা রক্ষার জন্য? তাহলে ইকতা নীতি, জিজিয়া নীতি, ডিভাইন কিংশিপ, নাকি বাজার নীতি? তাহলে তুমি দেখতেই পাচ্ছ রাজকীয় মর্যাদা যেহেতু রয়েছে, তাহলে রাজকীয় মর্যাদা মানে কিংশিপ হবে, ডিভাইন কিংশিপ হবে, ঠিক আছে। অর্থাৎ হলো রাজা হলো ঈশ্বরের ছায়া, এই যে নীতিটাই ও কিন্তু বিশ্বাস করতো, ঠিক আছে। তারপরে আলাউদ্দিন খিলজির নীতি প্রবর্তনের মূল লক্ষ্য কি ছিল? তাহলে অর্থনৈতিক নীতি যে চালু করেছিল আলাউদ্দিন খিলজি, সেটা কোন দিক থেকে? তোমরা সকলেই জানো যে বাজার দর নিয়ন্ত্রণ, কিন্তু যে অর্থনৈতিক নীতি বলতে অ্যাকচুয়ালি কোনটাকে বোঝায়? আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ। তাহলে অপশন বি কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা সবাই জানো এই জিনিসটা এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, বাজার দরকে নিয়ন্ত্রণ করেন, তখন উত্তর কিন্তু আলাউদ্দিন খিলজি করবে। এর পরের প্রশ্ন 13 দাগ একটা কি বলছে?
13 দাগেরটা বলছে কুতুব মিনারের কাজ কে সম্পূর্ণ করেন? তাহলে কুতুবউদ্দিন আইবক তো শুরু করেছিলেন, আর তার জামাতা ইলতুৎমিশ কিন্তু এটা মানে সম্পন্ন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে বাজ পড়ার পরে এই কুতুব মিনার কিন্তু অনেকটা মানে নষ্ট হয়ে গেছিল, যার আবার রেনোভেট করেছিলেন কিন্তু ফিরোজ শাহ তুগলক, সেটাও আমাদের কিন্তু একটু জেনে রাখা দরকার। তাহলে দিল্লি সুলতানাতের কোন শাসক স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন? স্বর্ণ মুদ্রা, তো স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন কিন্তু মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, তাহলে স্বর্ণ মুদ্রা কে চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। এবং পরবর্তীকালে এ আবার তোমার কপারের মুদ্রাও চালু করেছিল। ঠিক আছে, তামার মুদ্রাও পরবর্তীকালে কিন্তু চালু করেছিল। আর তামার মুদ্রা চালু করাটা ছিল এর চরম ভুল, তাই না? কেননা সকল ব্যক্তিরাই যখন ওর যে জনসাধারণ তারা সকলেই মানে এই মুদ্রা নিজেরাই বানিয়ে ফেলেছিল, ফলে মার্কেট পুরো জাল মুদ্রাতে কিন্তু ভরে গিয়েছিল। তাহলে এটা কিন্তু একটা কি বলবো বড় একটা ভুল, যে নীতিগুলো নিয়েছিল মোহাম্মদ বিন তুগলক, যার জন্য আমরা পাগলা রাজা বলে থাকি ওকে। তো তার মধ্যে একটা মোহাম্মদ বিন তুগলকের সবচেয়ে অদ্ভুত সিদ্ধান্ত কোনটা ছিল? এই যে উত্তর কি হবে? তাম্র মুদ্রা চালু করাটা। ঠিক আছে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ ভুল, বা টোকেন কারেন্সি। ঠিক আছে, চলে আসি তার পরের প্রশ্ন, সিজদা ও পাইবক্স। আচ্ছা, সিজদা মানে কি? যে সম্রাটের সামনে গিয়ে মাথা নতজানু হয়ে বসা, এবং পাইবক্স মানে কি? তার সম্রাটের পায়ে চুম্বন করা। এই যে প্রথাটা এটা চালু করেছিল বলবন। বলবন চালু করেছিল। তার কারণ হলো বলবন কিন্তু লৌহ রক্ত নীতি চালু করেছিল যখন ও সুলতান হয়। তা ও কিন্তু প্রচুর মানে কন্ট্রোভার্সিয়াল একজন শাসক ছিলেন, যাকে কিন্তু প্রথমে প্রজারা অ্যাকসেপ্ট করেননি। এর জন্য ও সবকিছু দমন করার জন্য লৌহ রক্ত নীতি চালু করেছিল, এবং ও সবসময় কঠোর কাজবাজ করতো। তো সিজদা পাইবক্স এই সমস্ত যে কঠোর কাজগুলো এগুলো কিন্তু এই বলবনই করতো। আর বলবন হলো একমাত্র সুলতান যে পুত্র শোকে মারা গেছিল। কেননা এর সময় যে মঙ্গল আক্রমণ হয়, সেই মঙ্গল আক্রমণে কিন্তু তার পুত্র মারা যায়। হ্যাঁ, তার ফলে ও পুত্র শোকে মারা গেছিল, এই কথাটা একটু মনে রাখো। 17 দাগের প্রশ্ন কি বলছে? তৈমুর কোন সালে ভারত আক্রমণ করেন? দুরন্ধর প্রশ্ন, দুরন্ধর প্রশ্ন, এইসব প্রশ্নই পরীক্ষায় আসবে। তো তৈমুর লং কোন সালে ভারত আক্রমণ করেন? 1398 সালে, 1398। আর তৈমুর লং যখন ভারত আক্রমণ করে তখন কিন্তু দিল্লির সালতানাতে কে বসেছিল? দিল্লির সালতানাতে বসেছিল নাসিরউদ্দিন মেহমুদ। নাসিরউদ্দিন মেহমুদ, কথাটা মনে রেখো, কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? তৈমুর লং দিল্লি আক্রমণের এইটাই হলো সেই প্রশ্ন, দিল্লির সুলতান কে ছিলেন? ঠিক আছে, তাহলে দিল্লির সুলতান ছিলেন নাসিরউদ্দিন মেহমুদ। অপশন সি হলো আমার সঠিক উত্তর। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তৈমুর লং কত সালে আক্রমণ করেছিল? 1398। আর এর সময় কে সুলতান ছিল দিল্লির? নাসিরউদ্দিন মেহমুদ। তারপরের প্রশ্ন দেখব, সৈয়দ রাজবংশের পতনের পর কোন রাজবংশ ক্ষমতা আসে? তাহলে সৈয়দ বংশ। তাহলে দেখি তো শৈল, তোমরা তো সূত্রে জানোই, দাস খলজি তুগলক সৈয়দ, তারপরে কি লোধি বংশ। তার মানে অপশন এ হলো এক্ষেত্রে সঠিক উত্তর। লোধি রাজবংশ কোন কোন বংশধর ছিল? আচ্ছা, লোধিরা কোথাকার বংশধর ছিল সেটা আমাকে কোশ্চেন করেছে। আফগান, তুর্কি, আরব না পারস্য? এরা আফগানিস্তান থেকে এসেছিল লোধি। কেননা সব দেখতেই পাচ্ছ যে ওরা আফগানের থেকে আসে। তো বহরুল লোধির পর পরের কোশ্চেন, বহরুল লোধির পর কে দিল্লির সিংহাসনে বসেন? দৌলত খান লোধি, সিকান্দার লোধি, ইব্রাহিম লোধি না ফিরোজ খান? বহরুল লোধির পরে সিংহাসনে বসেন কিন্তু সিকান্দার লোধি। ইনিও খুব গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন। ঠিক আছে, সিকান্দার লোধি। সিকান্দার লোধি রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেন? চরম চরম ইম্পর্টেন্ট, ভিভিআই প্রশ্ন, ভিভিআই প্রশ্ন কিন্তু বারবার বলছি। সিকান্দার লোধি, সিকান্দার লোধি দিল্লি থেকে কোথায় নিয়ে গেছিলেন? আগ্রা, আজমির, কানপুর, লাহোর? আগ্রা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। যদি বলে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন কে, তাতে উত্তর কিন্তু তুমি দেবে সিকান্দার লোধি। চরম ইম্পর্টেন্ট প্রশ্ন। আমির খসরু, আমির খসরু যাকে কিনা ভারতের তোতা পাখি বলা হয়, আলাউদ্দিন খলজির রাজসভায় ছিলেন, এটা তো আমরা জানি।
আর আমির খসরু কোন বাদ্যযন্ত্র উদ্ভাবন করেছিলেন সেটা হলো এখানকার প্রশ্ন। তবলা, সিতার, সরোদ না বাঁশি? তাহলে উত্তর হবে এক্ষেত্রে সিতার। ঠিক আছে, তো এর পরের প্রশ্ন কি বলছে, সুলতানি যুগের আকবর, ইলিয়ট বলেছিলেন সুলতানি যুগের আকবর কাকে বলেছিলেন? সুলতানি যুগের আকবর আমি বলেইছিলাম কিন্তু যে সুলতানি যুগে একজন খুব গুরুত্বপূর্ণ শাসক হলেন ফিরোজ শাহ তুগলক। তাহলে ফিরোজ শাহ তুগলক কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হবে। দিল্লি সালতানাতের শাসনকাল আনুমানিক কত বছর স্থায়ী ছিল? তোমরা সবাই জানো যে 1206 সালে কিন্তু দিল্লি সালতানাতের সূচনা হয় কুতুবুদ্দিন আইবকের সময়। আর লাস্টে ছিল লোদি বংশ। লোদি বংশে আর শেষ শাসক কে ছিল? ইব্রাহিম লোদি, যার সাথে তোমার পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবরের এবং মুঘল যুগের সূচনা ঘটে। তাহলে সেটা তো হয়েছিল 1526। তাহলে এই দুটো যদি বাদ দিয়ে দাও তাহলে তোমরা কত পেয়ে যাচ্ছ? 320। তাহলে 320 বছর। তাহলে কোন অপশন আছে? অপশন ডি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, এবার কিছু রাখা হয়েছে একটু অন্য ধরনের প্রশ্ন। কি কি? বিশ্বের যে সমস্ত পর্বত চূড়াটোরা আছে তার উপরে কিছু প্রশ্ন রাখা হয়েছে। তাহলে বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া কোনটি? মাউন্ট এভারেস্ট কিন্তু বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া, 8848 মিটার এর উচ্চতা কিন্তু। তাহলে এভারেস্ট কোন দুটো দেশে অবস্থিত? এই হলো আমার প্রশ্ন। তাহলে এভারেস্ট কিন্তু আমরা উত্তর দেব মাউন্ট এভারেস্ট নেপাল এবং চীনে অবস্থিত। চীনের কোন অংশে? তিব্বত প্রান্তে। নেপাল এবং তিব্বত বা চীনে অবস্থিত, এটা উত্তর করব। ঠিক আছে, আর ভারতের যদি বলে সর্বোচ্চ শৃঙ্গ তাহলে কিন্তু উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, ভারতের ভারতের যেহেতু সীমানার মধ্যে। আর যদি বলে যে ভারতের না, প্রশ্নটা যদি এরকম করে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে উত্তর দেব K2। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আর যদি বলবো, যদি জিজ্ঞাসা করে ভারতের সীমানার মধ্যে বা হ্যাঁ ভারতের সীমানার মধ্যে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে কিন্তু আমরা উত্তর দেবো কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা। তাহলে কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে K2 যেটা সেটা কিন্তু POK তে অবস্থিত, পাক অধিকৃত কাশ্মীর। তাই এটাকে কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলাও চলে। হ্যাঁ, তো K2 বা গডউইন আস্টিন এটা কোন দেশে অবস্থিত? তাহলে উত্তর কি করব আমি? পাকিস্তান। পাকিস্তানের POK তে অবস্থিত, এটা করব, পাক অধিকৃত কাশ্মীর। ঠিক আছে, ও চীন সীমান্তে অবস্থিত, এটা করে দেবে। ঠিক আছে, তারপরের প্রশ্নটা কি বলছে, কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? এই যে কাঞ্চনজঙ্ঘা, তোমরা একটু আগেই বললাম ভারতের কিন্তু সিকিম আর নেপালের কিছুটা আছে। হ্যাঁ, ধৌলাগিরি কোন দেশে অবস্থিত? ধৌলাগিরি, ধৌলাগিরি কোন দেশে অবস্থিত? নেপাল, ভারত, পাকিস্তান, ভুটান। নেপালে অবস্থিত ধৌলাগিরি, খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষায়। মানসালু কোন দেশে অবস্থিত? মানসালু কিন্তু নেপালে অবস্থিত। মানসালু, ধৌলাগিরি এগুলো সবই নেপালে অবস্থিত কিন্তু। এর পরের প্রশ্ন কি বলছে, নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত? নাঙ্গা পর্বত নেপাল, পাকিস্তান, ভারত নাকি চীন? নাঙ্গা পর্বত কিন্তু পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, অন্নপূর্ণা, তাহলে মাউন্ট অন্নপূর্ণা কোথায় অবস্থিত? অন্নপূর্ণা যে পর্বত সেটা কোন দেশে অবস্থিত? ভারত, নেপাল, ভুটান নাকি হলো পাকিস্তান? তো অন্নপূর্ণা কিন্তু নেপালে অবস্থিত। মাউন্ট কিলিমাঞ্জারো খুব গুরুত্বপূর্ণ একখানা এই পিকটা কোথায় অবস্থিত? কেনিয়া, তানজানিয়া, উগান্ডা না ইথিওপিয়া? কিলিমাঞ্জারো অবস্থিত কিন্তু তানজানিয়া। মাউন্ট কিলিমাঞ্জারো তাহলে কোথায় অবস্থিত? তানজানিয়াতে অবস্থিত। এর পরের প্রশ্ন কি, আল্পস পর্বতমালা এতক্ষণ ধরে কিন্তু মানে পিক হয়েছিল পর্বত চূড়া, এবার হলো পর্বতমালা। মানে এই যে বড় বড় যে শৃঙ্খলা পর্বতের সেটাকে কিন্তু পর্বতমালা বলে। আর তার মধ্যে সব থেকে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা যে জিনিসটা তাকে কিন্তু চূড়া বলে। তাহলে এখানে আমার কোশ্চেন হচ্ছে আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? এশিয়া, ইউরোপ নাকি আফ্রিকা না দক্ষিণ আমেরিকা? তো আল্পস কিন্তু ইউরোপে অবস্থিত। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? ইউরোপে। খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই একবার দেখে যেতে হবে তোমাকে কিন্তু, কারণ এর থেকে প্রশ্ন যখন তখন চলে আসতে পারে। রকি পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর আমেরিকায় কিন্তু রকি মাউন্টেন অবস্থিত। উত্তর আমেরিকার সব থেকে দীর্ঘতম মাউন্টেনই হলো রকি মাউন্টেন। এরপরে কি বলছে, মাউন্ট দেনালি।
বা মাউন্ট ম্যাকিনলে এইটা কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। কানাডা, যুক্তরাষ্ট্র, নাকি আর্জেন্টিনা, নাকি হলো রাশিয়া? আমি গত ভিডিওতে তোমাকে আলাস্কা বলে একটা রিজিয়ন পড়িয়েছিলাম গত ভিডিওতে। তাহলে আলাস্কা কিন্তু অ্যাকচুয়ালি রাশিয়ার অংশ ছিল, পরবর্তীকালে এটা আমেরিকার কাছে বেছে দিয়েছিল, তাই না? তো মাউন্ট ডেনালি বা মাউন্ট ম্যাকিনলে এই আমেরিকা আলাস্কার অংশে অবস্থিত কিন্তু। এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বারবার। এর পরের প্রশ্নটা কি বলছে? ইউরাল পর্বতমালা, যেটা নাকি এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বলে আমরা জানি। তাহলে ইউরাল পর্বতমালা কোথায় অবস্থিত? তাহলে উত্তর কি করবে? এশিয়া আর হলো ইউরোপ, অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর। তারপরে অ্যান্ডিস পর্বতমালা, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এর জন্য আমি একটা ছবিও দিয়ে দিয়েছি যে অ্যান্ডিস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত। তোমরা সবাই জানো এটা কিন্তু দক্ষিণ আমেরিকা, এটা কিন্তু সাউথ আমেরিকার একখানা ম্যাপ। সেই সাউথ আমেরিকার দেখো এই বরাবর মানে পশ্চিম দিক বরাবর পুরো লম্বা হয়ে বিস্তৃত যে পর্বতমালা, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা অ্যান্ডিস পর্বতমালা, এটা কিন্তু বিস্তৃত, ঠিক আছে? তো অ্যান্ডিস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ যদি তুমি দেখো তাহলে মাউন্ট অ্যাকানকাগুয়া, ঠিক আছে? এই এখানে চিত্রতে দেওয়া আছে মাউন্ট অ্যাকানকাগুয়া। তাহলে এই অ্যান্ডিস পর্বতমালা কোথায় অবস্থিত? উত্তর তুমি কি করে দেবে? দক্ষিণ আমেরিকা হবে। এরপরে অ্যাকানকাগুয়া কোন দেশে অবস্থিত জিজ্ঞাসা করেছে, তাহলে অ্যাকানকাগুয়া কোথায় অবস্থিত তুমি যদি বলে, তাহলে তুমি বলো যে অ্যান্ডিস পর্বতমালা অবস্থিত। আর দক্ষিণ আমেরিকারই কোনো একখানা দেশে হবে। দক্ষিণ আমেরিকার তো সবাই অপশানে যা আছে সবই দক্ষিণ আমেরিকারই দেশ, তাহলে কোনটা হবে? আর্জেন্টিনা হবে, ব্রাজিল হবে, চিলি হবে, না পেরু হবে? তাহলে অ্যাকানকাগুয়া অবস্থিত আর্জেন্টিনা দেশে অবস্থিত। এরপরে লাস্ট কি বলছে? ভিনসেন্ট ম্যাসিভ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, আন্টার্কটিকা, ইউরোপ, নাকি আফ্রিকা? আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গই হলো ভিনসেন্ট ম্যাসিভ। খুব ইম্পর্টেন্ট কিন্তু, আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত এই ভিনসেন্ট ম্যাসিভ হলো পর্বত। তো আজকের প্রশ্ন আমাদের এই কটাই ছিল। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশনটা যদি একটু বাড়িয়ে দাও, তাহলে আমি তোমাদের বেঙ্গল পুলিশের স্পেশাল আরো ক্লাস আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো, এবং লাইভ সেক্ষেত্রে নিয়ে আসার সুযোগ পাবো কিন্তু, ঠিক আছে? তো যারা যারা আমাদের অ্যারিথমেটিক বই এখনো পারচেস করোনি বা পারচেস করবো বলে ভাবছো, তারা অতি অবশ্যই কিন্তু পরীক্ষার আগে এই বইটা নিয়ে একটা প্র্যাকটিস কিন্তু করে যেও। এই বইটাতে তোমাদের যে কোনো এক্সাম, তুমি যদি ডাব্লিউবিপি দিতে যাও, তুমি যদি কেপি দিতে যাও, বা পিএসসির কোনো পরীক্ষা, বা এসএসসি জিডি বা রেলওয়ের কোনো পরীক্ষা দিতে যাও, তার জন্য এই বই একদম রামবাণ হতে চলেছে তোমাদের জন্য। এত সুন্দরভাবে এখানে অঙ্কগুলোকে সাজানো হয়েছে, যেটা তোমাকে একদম পরিপক্ক বানিয়ে দেবে, ঠিক আছে? তো এই বইটার যে ভিডিও সলিউশন, সেটা কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই একদম ফুল দমে শুরু করে দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।